শীতকাল আর তার মধ্যে ছুটির দিন, বাড়িতে থাকতে মনটা একদম ভালো লাগে না। মনে হয় কাছাকাছি কোথাও বেরিয়ে পড়ি, কিন্তু ইচ্ছে করলেই তো হলো না। খরচেরও তো একটা হিসেব করতে হয়। বেড়াতে যাওয়া মানে যাতায়াত, হোটেল, সাইট সিইং এবং আনুষঙ্গিক আরও অনেক আনপ্ল্যান্ড খরচ। আচ্ছা, এমন যদি হয় একদিন ভোরবেলা উঠে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, সারা দিন ঘোরাঘুরি করে আবার সন্ধ্যের মধ্যে বাড়িতে ফিরে এলাম, সেক্ষেত্রে ঘোরাটাও হলো, হোটেল খরচাও লাগলো না, অনেক আগের থেকে প্ল্যানও করতে হলো না। এইরকমই এক ডে ট্যুরে আমি বেরিয়ে পড়েছিলাম বিগত 21শে জানুয়ারি 2024 রবিবার। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম একদিনে শান্তিপুর, হবিবপুর, ইসকন ঘুরে দেখার গল্প। এবার নদিয়া জেলা ছেড়ে আমরা চললাম হুগলি জেলায় এবং একদিনে ঘুরে দেখলাম সেখানকার বেশ কিছু দর্শনীয় স্থান। আর তাই নিয়েই আজকের গল্প। আমাদের প্রথম গন্তব্য বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। চলুন শুরু করা যাক। মর্নিং, আজকের ব্লগ শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। এখন 7:55 বাজে। 8টার সময় আমার ট্রেন কাটোয়া লোকাল, দেখি ধরতে পারি না। পেয়ে গেছি, দাঁড়িয়ে আছে। আমার স্টপেজ হচ্ছে বাঁশবেড়িয়া। চলুন ওঠা যাক। 8-2 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে। ঠিক 8টা ট্রেন ছাড়লো। বাঁশবেড়িয়া যেতে লাগে ঠিক 1 ঘন্টা 10 মিনিট পাবা। নতুন ট্রেন একদম। চলুন, অনেকদিন পরে এই লাইনে আসছি আবার। সেই লাস্ট গেছিলাম যেটা আপনার তারাপীঠ 2 বছর আগে। 8টায় ছেড়ে ঠিক 9:16 এসে পৌঁছলাম বাঁশবেড়িয়া। দেখুন এবারে বলি, মানে শিয়ালদা থেকেও একটা ট্রেন আছে 8:06। যারা কলকাতা থেকে আসবে না তারা চেষ্টা করবেন হাওড়ার থেকেই ট্রেনটা ধরার, কারণ হাওড়া থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত আসতে টাইম লাগে হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, যদি এটা 5 মিনিট লেট করেছে। আর শিয়ালদা থেকে লাগে হচ্ছে 1.5 ঘন্টা। মানে 8:06 শিয়ালদা থেকে যে ট্রেনটা ছিল ওটা এসে পৌঁছবে এখানে 9:36-এ। তো মোটামুটি যারা আসবেন ভাবছেন তাদের কিন্তু বেস্ট হচ্ছে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নেবেন, এটা হচ্ছে বেস্ট অপশন। অথবা শিয়ালদা থেকে হাওড়া থেকে ফ্রিকোয়েন্সিটা বেশি, শিয়ালদা থেকে কম। যেমন 8:06 পরে আবার কখন আছে আমি জানি না। এবার আগের বারে যখন হাবিবপুরে দেখেছিলেন, এখানেও ওই একই জিনিস। 2 নম্বরে নামালো, 1 নম্বরে যেতে হবে, মানে ফ্লাইওভার ক্রস করে, ফুটব্রিজ। দেখি মন্দির হয়তো খুলে গেছে, বেরিয়ে খুব সম্ভবত টোটো পাওয়া যাবে। যাওয়া যাক, গিয়ে বলছি। আসলে আজকে ওয়েদারটা ভীষণ মেঘলা, এটাই হয়ে গেছে সমস্যা। ভীষণ একটু ডিপ্রেসিং টাইপের ওয়েদার, আর কিছুই নয়। চলুন যাওয়া যাক। এই পেছনে আমার স্টেশন, এই বেরিয়ে এগিয়ে যাচ্ছি, খুব সামনেই আছে বোধহয় টোটো স্ট্যান্ড। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে আমার আঙুলের সোজাসুজি ওখানে টোটো দাঁড়িয়ে আছে। রবিবার, আবার সকাল 9টা, তারপরে মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, লোকজন রাস্তাঘাটে নেই বললেই চলে। এটা এখান থেকে দেখে সোজা চলে যাব ব্যান্ডেল। চলুন জিজ্ঞাসা করি কে যাবে আর কতই বা ভাড়া নেবে, একটু জিজ্ঞাসা করে নিই। অনেকগুলো লাইনে আছে টোটোর, এখানে দেখে নিই কীভাবে যাওয়া যায়। সেটা হচ্ছে এদিকে যেহেতু ট্রেন কম, আর দেখুন টোটো রিজার্ভ, আমি একা এসেছি, টোটো রিজার্ভ করে যাওয়ার কোনো মানেই হয় না। সো সেজন্য বলেই দিলেন টোটোরা যে 10 টাকা ভাড়া নেই, এমনি কিন্তু ওয়েট করতে হবে। সো আমি দেখি না হেঁটে কতক্ষণ লাগে। গুগল ম্যাপে দেখলাম এর কেটে 1 কিলোমিটার। হেঁটে হেঁটে দেবো, কতক্ষণ লাগবে? 10 মিনিট। একা আছি তো কোনো অসুবিধা নেই, কারণ অনেস্টলি একজনের জন্য না টোটো রিজার্ভ করা কোনো মানেই হয় না। আর হাওড়া থেকে এই পর্যন্ত ভাড়া কত নিল জানেন? আমি ইউটিএসে টিকিট কেটেছি 10 টাকা। শিয়ালদাতে গেলে পরে অ্যাট ম্যাক্স 15 রুপিস নিত। চলুন যাওয়া যাক। আর মাত্র 400 মিটার সামনে দিকে বাঁ দিকে ঘুরলে পরে, মানে আপনাদের কাছে যদি স্মার্টফোন থাকে না, জাস্ট গুগল ম্যাপে হংসেশ্বরী মন্দির দেবেন, রাস্তা ধরে আরামসে হেঁটে চলে যাবেন, কোনো ব্যাপারই না। একটাই প্রবলেম, স্মার্টফোনের চার্জ হু করে কমে যাচ্ছে, এত ঠান্ডা বাইরে। সামনে দেখা যাচ্ছে বাঁ দিকে একটা টার্ন আছে, ওই টার্ন দিয়ে ঢুকে গেলে পরেই বোধহয় একটুখানি। চলুন সামনে যাওয়া যাক। একদম ঠিক জায়গাতে এসেছি। আমি 9:15 নেমেছিলাম, এখন বাজে 9:35, 9:16-তে
স্টেশন থেকে বেরোতে ধরো আরও 5 মিনিট, মানে ওই মিনিট 15। পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে বাঁদিকে। এবার যারা গাড়িতে আসবেন, আমি এতক্ষণ বলছিলাম না, ওই জন্য আমি আগে নিজে দেখতে চাইছিলাম পার্কিংয়ের কী ব্যবস্থা আছে। এবার যারা আসবেন কলকাতার দিক থেকে, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে বাঁদিকে এলেই হচ্ছে বাঁশবেড়িয়া। তারপরে তো জিপিএসে ফেলে চলেই আসতে পারবেন। খুব শান্ত নিরিবিলি জায়গা। চলুন এবার ভেতরে গিয়ে দেখা যাক। মন্দিরের ঠিক বাইরেই কিন্তু অনেক দোকান আছে, যদি আপনারা পুজো দিতে চান ডালা নিয়ে যেতে পারেন। এবার মন্দিরটা দেখুন, আমি সামনে চলে এসেছি প্রায়, আমার ফ্রন্ট ক্যামেরা দেখুন। 19 শতকের প্রথম দিকে নির্মিত এই মন্দিরটি দেবী হংসেশ্বরীকে নিবেদন করা হয়, যা মা কালীরই একটি রূপ। এই মন্দিরের স্থাপত্যটি সব দিক থেকেই অসাধারণ, আর সেটাই এখানকার পর্যটকদের অন্যতম আকর্ষণের কারণ। ঢোকার মুখেই জুতো রাখার জায়গা আছে, 2 টাকা করে রাখতে পারেন। এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, সুতরাং বেসিক ফেসিলিটি সবই আছে। এবার মন্দিরটা দেখুন। 1799 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব এই মন্দির নির্মাণের কাজ শুরু করেন এবং তার মৃত্যুর পর তার বিধবা পত্নী শ্রী শঙ্করী দেবী 1814 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করেন। মন্দিরের 13টি রত্ন ও মিনার প্রত্যেকটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত, আর এই মন্দিরের গর্ভগৃহের উচ্চতা প্রায় 70 ফুট। আমার ঠিক পেছনে 13টা চূড়া বিশিষ্ট হংসেশ্বরী মন্দির। এই মন্দিরের ইতিহাস কিন্তু অনেক পুরনো। 1799 সালে এই মন্দির প্রতিষ্ঠা করা শুরু হয়। এখানে মাতা নীলবর্ণা, খড়গধারিণী, নরমুণ্ডধারিণী এবং ত্রিনয়না। মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছেন দেবী হংসেশ্বরী। ইনি সেই দেবী নীলবর্ণা, ত্রিনয়নী, চতুর্ভুজা, খড়গধারিণী এবং নরমুণ্ডধারিণী। জানলাই চুন 50 টাকা করে কুপন, 12:30 পুজো হবে, একটাই পাওয়া যাবে। কটা লাগবে? 4টে প্যাকেট করে দিয়ে দেবে, কয়েল প্যাকেট। এই ভাবে এখানে পেয়ে যাবে, 300 করে পেয়ে নেবে। এই মন্দিরে কিন্তু ভোগেরও ব্যবস্থা আছে, 50 টাকা করে কুপন কাটতে হবে। 1টার সময় ভোগ দেওয়া হয়, এই মন্দিরের অফিস থেকেই ভোগ দেওয়া হয়। তবে এখানে কিন্তু ওই ইস্কন বা ওর বড় মন্দিরের মতো ওরমভাবে মানে ডাইনিং হল প্রপার নেই। এই চাতালের মধ্যে বসেই আপনাকে ভোগ গ্রহণ করতে হবে, ফয়েল প্যাকে দেবে, আপনি কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারেন। দেখুন এই মন্দিরটার মধ্যে একটা জিনিস আমি দেখলাম, বিশেষ কিছু জাঁকজমক বা সেরকম তো কিছু নেই, বাট একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে নিস্তব্ধতা। এবং মন্দির কিন্তু এরকমই হওয়া উচিত। ভক্তের ভিড়ে ঠাসা মন্দির, সেখানে ভগবানকে কতটা পাওয়া যায় জানি না, আমার কিন্তু খুব ভালো লাগলো। হংসেশ্বরী মন্দিরের ক্যাম্পাসেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। 1679 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করান। মন্দিরটির দেওয়ালের কারুকার্য লক্ষণীয়। মন্দিরটির চূড়াটি অষ্টভুজাকৃতি এবং এই মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার ছবি খোদাই করা আছে। হংসেশ্বরী মন্দিরের সেম ক্যাম্পাসেই আছে অনন্ত বাসুদেবের মন্দির। তবে এই মন্দিরটা কিন্তু আপনার বাঁকুড়ায় যে ধরনের মন্দির আছে অনেকটা কিন্তু তার কাজ কিন্তু সেরকম আপনার দেখতে লাগবে। তবে এর ভেতরে আপনি ঢুকতে পারবেন না, পুরো দড়ি দিয়ে বাঁধা আছে, এইখান থেকে আপনাকে দর্শন করতে হবে। এখানে অনন্ত বাসুদেবের মূর্তি আছে। এগেন একই ক্যাম্পাস, একই নিস্তব্ধতা, খুব ভালো লাগবে আপনার। হংসেশ্বরী মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির এই দুটো স্থাপত্যই এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে আছে। 1964 সালে হংসেশ্বরী মন্দিরকে জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাঁশবেড়িয়া ত্রিবেণী এখন বদলে গেছে অনেকটাই, তবুও যেন এই মন্দিরের গাত্র এবং কিছু দূরে বয়ে চলা গঙ্গা ফিসফিস করে বলে চলে সেই প্রাচীন ইতিহাসের কথা, সেই সময় যখন গঙ্গার ধারে বজরা ভিড়ত। মন্দিরের চূড়াগুলো দেখে এবং এর ডিজাইনটা দেখে অনেকে কিন্তু বলেন এটা না হয়তো হ্যারি পটার বা ডিজনিল্যান্ডের মতো। ইনিশিয়ালি আমারও মনে হয়েছিল। আসলে এই মন্দিরটার না একটু বেটার মেনটেনেন্স দরকার।
আপনি দেখলেই বুঝতে পারবেন বিভিন্ন জায়গাতে না চলটা উঠে গেছে, মানে প্লাস্টার খুলে গেছে। এগুলো বোধহয় একটু মেনটেন করলে পরে এই মন্দিরটাকে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় করে তোলা যায়। আদারওয়াইজ এই মন্দিরটা যদি দেখতে আসেন না, বিশ্বাস করবেন না, কলকাতা থেকে এত কাছে এরকম একটা অনামি জায়গাতে এত সুন্দর মন্দির, সত্যি আপনার মন ভরে যাবে। এবং যেটা আমি বারবার বলছি, শহরের মধ্যে বা নামজাদা মন্দিরগুলোর মধ্যে যে কাতারে কাতারে মানুষের ভিড় হয়, সেই জিনিসটা কিন্তু এখানে নেই। দেখুন পুরো চাতালটা খালি। যারা পুজো দিচ্ছেন ওখানে থেকে পুজো দিতে পারেন, সামনেই ডালা আছে। আপনি 21 টাকা বা ওই 50 টাকা 51 টাকার আপনার ডালা, যেরকম আপনি মনে হয় আপনি পুজো দেবেন, দিতে পারেন। পুজো দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যাপার। এটুকু বলতে পারি খুব শান্তিতে পুজো দিতে পারবেন একদম মায়ের সামনে দাঁড়িয়ে। আমি দিলাম 51 টাকার ডালি, কোনো ভিড়ভিড়াক্কারের ব্যাপার নেই, আরামসে আপনি পুজো দিয়ে নিতে পারবেন। এখন জুতো পরে বেরোবো, পরবর্তী ডেস্টিনেশন বেরিয়ে দেখি। এবার টোটো লাগবে, এবার হাঁটা যাবে না। এখানে টোটো রিজার্ভ করে নিয়েছি। টোটো আমাকে অনেকগুলো জায়গা দেখাবে, তার মধ্যে আছে লাহিড়ী বাবা আশ্রম, শরৎচন্দ্রের বাড়ি দেবানন্দপুর, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া। দেখি আমায় ব্যান্ডেল স্টেশনে ড্রপ করে দেবে, কত নিচ্ছে সেটা একদম শেষে গিয়ে করছি। তাহলে প্রথমে যাবো লাহিড়ী বাবার আশ্রম। প্রথম স্পটে এলাম লাহিড়ী বাবার আশ্রম, বাঁশবেড়িয়ায়, মানে ওই হংসেশ্বরী মন্দির থেকে প্রায় 14 কিলোমিটার। এই হচ্ছে এন্ট্রি গেট, আর এই পেছনে পার্কিংয়ের ব্যবস্থা আছে। পার্কিং চার্জ হচ্ছে আপনার 30 রুপিস। চলুন ভেতরে যাওয়া যাক। এর ভেতরে কিন্তু একটা সার্টেন জায়গার পর কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয়। লাহিড়ী বাবা আশ্রম নামে পরিচিত এই মন্দিরটির অ্যাকচুয়াল নাম আধারলয়। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত হওয়ায় এই আশ্রমকে দেশ বিদেশের মানুষ লাহিড়ী বাবার আশ্রম নামেই চেনে। ওই একই রকম ক্যানোপি লাগানো রাস্তা। শীতকালের একটা জিনিস, যে কোনো টুরিস্ট স্পটে গেলে পরেই সেই মায়াপুর থেকে দেখছি দুদিকে কিন্তু খুব সুন্দর ফুলের বাগান দেখতে পাওয়া যায়। এখন দেখি এটা কত দূর পর্যন্ত ভিডিওগ্রাফি করতে দেয়। মোটামুটি এখানে দেখুন সিমেন্টে বাঁধানো রাস্তা, তারপর মাঝে আলপনা করা, ছোট্ট ছোট্ট হাটস আছে বাঁদিকে। লাহিড়ী বাবার ইন্ট্রোডাকশনটা দিলে বুঝতে পারবেন। এর জাস্ট আগের যে আমি ভিডিওটা আপলোড করেছি হাবিবপুরে, সেখানে একটা জায়গায় গেছিলাম, মধ্যে যে ক্রিয়াযোগা আশ্রম, স্বামী হরিহরানন্দ। উনি যে ক্রিয়াযোগা যে পাশ্চাত্যে প্রচার করেছিলেন, অ্যাকচুয়ালি এই ক্রিয়াযোগার প্রাণপুরুষ হচ্ছেন এই লাহিড়ী বাবা। এই সামনেই এসে গেছে আশ্রম। পেছনে আছে জুতো রাখার জায়গা, এখানে এটা বোধহয় স্টল খুব সম্ভবত, বেরোবার সময় দেখছি। আর রাধাকৃষ্ণের মূর্তি আছে পেছনগুলো, ফুল অন ফটো তুলছে। ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই আশ্রমটি ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত এবং এর জন্য কোনো প্রবেশ মূল্য নেই। 2003 সালে শুরু হয়েছিল এই মন্দির নির্মাণের কাজ। আজকের ডেটে এর স্থাপত্য এবং নান্দনিক সৌন্দর্য অতুলনীয়। মূল মন্দিরের সামনে দাঁড়ালে আপনি অবাক হবেন। মূল মন্দিরটি উঠে এসেছে গভীর জলাধারের ভেতর থেকে, ঠিক যেমন অমৃতসরের স্বর্ণ মন্দির। এবং অমৃতসরের স্বর্ণ মন্দিরের মতোই একটি অলিন্দের মধ্যে দিয়ে, যেটা জলের ওপর দিয়ে নির্মিত, সেখান দিয়ে আপনাকে মেইন মন্দিরে প্রবেশ করতে হবে। আর মূল মন্দিরের মেইন ফটকের ঠিক বাইরেই রয়েছে অর্জুনের রথের একটা প্রোটোটাইপ। সঙ্গে রয়েছেন পার্থ সারথী অর্থাৎ শ্রীকৃষ্ণ। পেছনে যে মূল মন্দির দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি প্রহিবিটেড। আনফর্চুনেটলি যেখানে যেটা বারণ সেখানেই আমরা সেটা করি। এর মধ্যে ঢুকে লোকে কথা বলছে, ফটো তোলার চেষ্টা করছে। কি প্রয়োজন? ভেতরটা অসম্ভব সুন্দর। আমি সত্যি কথা বলছি, আমি এত মন্দিরে এসছি, আমি সারা জীবনে এত মন্দিরে গেছি, এত সুন্দর মন্দিরে, মানে টিপটাপ। আপনি আপনার নিচটাতে পুরো টাইলসে, সাদা আর কালো টাইলসে আপনি লিটারেলি আপনার মুখ দেখতে পাবেন। এত পরিষ্কার পরিচ্ছন্ন আর পিন ড্রপ সাইলেন্স মেনটেন করতে হয় যদি আপনার মন্দিরটাকে অ্যাকচুয়ালি মানে এনজয় করতে হয়। আসলে ব্যাপারটা হচ্ছে না, এই চত্বরটায় না প্রচুর পিকনিক স্পট আছে। এবার যারাই পিকনিক করতে এসছে তারা অ্যাজ এ সাইট সিন এখানটায় চলে এসছে। এবার বুঝতেই পারছেন, ছোটো বাচ্চা থেকে সবাই আছে, সুতরাং সাইলেন্সটা তো হচ্ছে না। প্লাস এখানে এখন মিউজিক বাজছে। জায়গাটা কিন্তু অসাধারণ। কোনো এন্ট্রি ফিস নেই, কিছু নেই। অবশ্যই মন্দিরে কোনো এন্ট্রি ফিস নেই। এই যে তিলক লাগিয়ে দিয়েছে আমাকে। এইবার এখান থেকে বেরিয়ে যাব। এই মন্দিরটা এত ওয়েল মেনটেন্ড, আমি না সত্যি বলছি মেসমেরাইজড। আমার পেছনে দেখুন কৃষ্ণের রথ, একটু এগোলে বুঝতে পারবেন। এই যে সামনে থেকে আমি আপনাকে দেখাচ্ছি,
সামনে থেকেও দেখতে পেয়েছেন নিশ্চয়ই। এই যে কৃষ্ণের, অর্জুন এবং কৃষ্ণের রথ, সুন্দর একটা প্রোটোটাইপ বানিয়ে রেখেছে এখানে। এখানে বেশ কিছু দোকানপাটও আছে, আর পেছন দিকে দেখুন, মানে জাস্ট কিরানা স্টোর টাইপের। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুর। রাস্তার অবস্থা খুব খারাপ। এই এখন আমরা ক্রস করছি সরস্বতী নদী। এইখান থেকে এই নদী দিয়ে এক সময় জাহাজ চলতো, আর এখন নালা হয়ে গেছে। দেখুন একবার। আমি এসছি এখন হুগলির দেবানন্দপুরে। ওই লাহিড়ী বাবার আশ্রম থেকে একদম কাছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে। দেখুন, একজনও ট্যুরিস্ট নেই। লোকে শরৎচন্দ্রের বাড়ি বলতে কোথায় যায় জানেন তো? যায় হচ্ছে দেউলটিতে, কিন্তু এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পৈতৃক ভিটে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। বাংলার গর্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যদি এই চত্বরে আসেন এই একদিনের ট্যুরে, এই জায়গাটা কিন্তু মিস করবেন না। বাংলা সাহিত্যে যে মানুষটার এত বড় দান, এত বড় কন্ট্রিবিউশন, তার বাড়িটা একবার কিন্তু দেখে যাওয়া বোধহয় আমাদের প্রত্যেকেরই কর্তব্য। প্রচণ্ড অযত্ন, মানে জাস্ট রাখতে হবে তাই রেখেছে। কোনো মেনটেনেন্স আছে বলে তো আমার মনে হয় না। একমাত্র আমি ট্যুরিস্ট আছি এখানে, আর কেউ নেই। আর এই হলো সেই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। ভারতীয় ভাষার অক্ষর সমুদ্রের এক অসামান্য নাবিক, অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম 15ই সেপ্টেম্বর 1876, মৃত্যু 16ই জানুয়ারি 1938, দেবানন্দপুর, হুগলি। এই সামনেরটা হচ্ছে বৈঠকখানা গৃহ। এইটুকুনি ক্যাম্পাসটা, একদম শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে। এরপরে আমরা যাব হচ্ছে লাইব্রেরিতে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লাইব্রেরিতে। চলুন যাওয়া যাক। দর্শকদের কাছে বিনীত অনুরোধ থাকলো, এই জায়গাটায় ভিডিওটা একটু পজ করে একটু পড়বেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদানকে কিভাবে স্বীকৃতি দিয়েছিলেন। সত্যি গুণীর কদর একমাত্র গুণীই করতে জানে। ফলকটি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের ঠিক এন্ট্রিতেই। এখন আমরা এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লাইব্রেরিতে, শরৎ স্মৃতি লাইব্রেরি। একদম জাস্ট বাড়ি থেকে 1 মিনিটের রাস্তা। এখানে কিন্তু অনেক লোকজন আছে লাইব্রেরিতে, দেখেও ভালো লাগলো। চলুন ভেতরে ঢোকা যাক। লাইব্রেরির ভেতরে আমি বলবো এটাকে রাদার মিউজিয়াম। ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, তবে এখানে ডেমনস্ট্রেশন করা আছে শরৎচন্দ্রের পুরো জীবন, তার জন্ম, তারপরে তার শিক্ষা, ভাগলপুর যাত্রা, বার্মা যাত্রা, আবার ফিরে আসা বাজেশিবপুর, যেখানে তিনি শেষ জীবনে ছিলেন। মানে মোটামুটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের একটা সামারি আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। আবারও বলছি, যদি এই ট্যুরটা যখনই করবেন আপনারা, অবশ্যই তো করবেন একদিনের ছুটিতে, এই জায়গাটায় কিন্তু বাদ দেবেন না। খুব সুন্দর জায়গা, শরৎচন্দ্রের ভিটে এবং শরৎচন্দ্রের লাইব্রেরি। এবার আমরা এখান থেকে বেরোবো। এর পরের গন্তব্য হচ্ছে খুব সম্ভবত হুগলি ইমামবাড়া। চলুন। আমাদের পরবর্তী গন্তব্য ছিল হাজী মোহাম্মদ মহসিনের স্মৃতি বিজড়িত হুগলি ইমামবাড়া। হাজী মোহাম্মদ মহসিনের স্মৃতি বিজড়িত হুগলি ইমামবাড়া, বিশাল বড় এরিয়া। এবার এরিয়াটাকে দেখুন, প্যানিক। 1841 খ্রিস্টাব্দে হাজী মোহাম্মদ মহসিন এই ভবনটির নির্মাণ কার্য শুরু করেন এবং যা শেষ হয় 1861 সালে।
এই ভবনটি একটি দ্বিতল কাঠামো এবং যার প্রবেশদ্বারের ঠিক ওপরেই একটি লম্বা ক্লক টাওয়ার রয়েছে। মসজিদের দেওয়ালে খোদাই করা রয়েছে কোরআনের জটিল নকশা এবং পাঠ, এবং মসজিদের অন্তর্ভাগ মার্বেল, মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠন দ্বারা সজ্জিত। দর্শকগণ, এখানে আপনারা ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন এই হুগলি ইমামবাড়ার বিস্ময়কর ঘড়ি, তার ইতিহাস এবং আজকের দিনে কিভাবে সেটাকে মেনটেন করা হয়। যথেষ্ট ইন্টারেস্টিং কিন্তু। এই ইমামবাড়ার উপরে ওঠার জন্য 150টা সিঁড়ি আছে এবং উপরে একটা বিস্ময়কর ঘন্টা আছে। এই যে লেখাটা পড়লেন না, এই লেখার মধ্যে পুরোটা আছে, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। ভাবতে পারেন এই মন্দিরের ঘন্টায় চাবি দেওয়ার জন্য যে চাবিটা, সেটার ওজন হচ্ছে 20 মণ, এবং ওটা এখনও 2জন লোক লাগে ওইটাকে দম দেওয়ার জন্য। অদ্ভুত সুন্দর। এইখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি না, এই যে চলটা উঠে গেছে, মেনটেনেন্সগুলো কিন্তু ভীষণ দরকার। মেনটেনেন্সের অভাব কিন্তু এখানে ভীষণভাবে অনুভূত হচ্ছে। ইমামবাড়ার পাশ দিয়েই রাস্তা চলে গেছে গঙ্গার ঘাটের দিকে, এবং আমি দেখলাম ম্যাক্সিমাম ট্যুরিস্টের ভিড় সেখানেই, খাওয়া দাওয়া আর সেলফি তোলা। গঙ্গার পার নো ডাউট খুব সুন্দরভাবে বাঁধানো, তবে এটা শুধুমাত্র সময় কাটানোর জন্যেই। এখানে ইমামবাড়ার ইতিহাস বা ইমামবাড়ার স্থাপত্য কিছুই প্রত্যক্ষ করা যায় না। আর রয়েছে একটি সূর্য ঘড়ি বা সানডায়াল, কিন্তু আজকে আকাশ ছিল মেঘলা, তাই সূর্য ঘড়ির কিছুই বুঝতে পারলাম না। এবারে সেই আশ্চর্যজনক ঘড়ির ওখানে যাওয়ার চেষ্টা করব, যেখানে 150 সিঁড়ি ভাঙতে হয়। চেষ্টা করে দেখি না এই 42 বছর বয়সে যদি পারি, কারণ এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব, যে উপরে ওঠার। আচ্ছা, এই সামনেই হচ্ছে সিঁড়ি। ওয়ে টু টাওয়ার ক্লক অনলি ফর জেন্টস, লেডিজ আর নট অ্যালাউড। এটা মাথায় রাখবেন, আমি এখানে লেখা আছে সামনে। সেই পুরোনো দিনের মতো পেঁচানো পেঁচানো সিঁড়ি, আমি কাউকে দেখতে পাচ্ছি না। আছে নিশ্চয়ই, আর এদিকে এদিকে ছোট ছোট সেই কটা উঠেছে আমি গুনিনি, উঠে যাচ্ছে জাস্ট ওপরে। এই টপে 5 মিনিট লাগলো, কিন্তু ঘড়িটা যে আপনার দেখালাম ওইটুকুই। এখান থেকে আর এই ছিল হুগলি ইমামবাড়ার উপর থেকে গঙ্গা নদীর ভিউ। আপসেট হয়ে গেলাম, নিচের থেকে ওইটুকু দেখে ওঠার দরকার ছিল না, এতটা পরিষ্কার ভালোভাবে দেখাও যাচ্ছে না। সত্যি কথা বলতে আগে যদি জানতাম তাহলে এই 150 সিঁড়ি ভেঙে উপরে উঠতাম না। এইটুকু একটা জানলা থেকে এই ঘন্টার কিছুই আমরা বুঝতে পারলাম না। আমি নিজেই ভালো করে দেখতে পেলাম না, আপনাদের আর কি দেখাবো বলুন তো। হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার হলো। দেখুন, ওঠাটা কোনো ব্যাপার নয়, কিন্তু নট ওয়ার্থ। সত্যি কথা বলছি, যদি এসছেন উঠবেন, উঠতে পারেন। ঘন্টাটা বাইরে থেকে যে বিশাল বড় ঘন্টা, এটা ঘটনা, কিন্তু সেটাকে না ভালো করে যে আপনি অবজার্ভ করবেন সেই জায়গাটা না, সেইটাও রাখেনি। জানি না, হয়তো কোনো মেনটেনেন্সগত কোনো সমস্যা আছে, বাট এটাই হচ্ছে ব্যাপার। চলুন আমি নেমে যাই। আর ইমামবাড়াতে কিছু নেই। আচ্ছা, মেন ইমামবাড়ার ভেতরটায় ওখানে ফটোগ্রাফি প্রহিবিটেড, ওখানে না ভিতরটায় বেশ পুরনো ওই ঝাড় লণ্ঠন টাইপের লাগানো আছে, ওই মহরমের তাজিয়া রাখা আছে ওখানে, ঠিক আছে। পুরো সিঁড়িটা কিন্তু পেঁচানো পেঁচানো, খুব খাড়াই নয়, শেষের কয়েকটা হচ্ছে বেশি খাড়াই, আদারওয়াইজ কিন্তু সেরকম কোনো খাড়াই নয়। এই প্রথমেই একমাত্র যেটা জায়গা যেখানে 10 টাকার টিকিট কাটতে হয়, আদারওয়াইজ বাকি সবগুলো কিন্তু ছিল ফ্রি। এই এখন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি।
এরপর আমাদের আজকে শেষ গন্তব্য হচ্ছে ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল শহরের মধ্যেই এই জায়গাটা হচ্ছে কি জানো তো, একদম ওই গরিফা ব্রিজের সামনে, মানে যেটা নৈহাটি থেকে যে লাইনটা ব্যান্ডেলের দিকে এসছে না, একদম সামনে। মানে এখান থেকে চুঁচুড়ো 1 কিলোমিটার, এখান থেকে আপনার ফেরি পেরিয়েও চলে যেতে পারেন নৈহাটি থেকে যদি ওদিকে যাওয়ার থাকে আর কি। এই হচ্ছে ব্যাপার। চলুন ব্যান্ডেল চার্চ যাওয়া যাক। সরি, একটা জিনিস ভুল বললাম, মহিলাদের ওঠার সিঁড়িটা আলাদা। আমি যেদিক দিয়ে উঠলাম গেটের জাস্ট অপোজিট সাইড দিয়ে মহিলারা উঠতে পারে, মার্জনা করবেন। মানে ওই দুটো সিঁড়ি আর কি আলাদা করে দিয়েছে, এবং পুরুষ মহিলার লাইন আলাদা হয়, সিঁড়িও আলাদা করে দিয়েছে। বাট যেখান দিয়ে যেভাবেই উঠুন না কেন, নট ওয়ার্থ অনেস্টলি। 150 সিঁড়ি ভাঙার পরে ওপরে গিয়ে টোটালি খালি দেখালাম, আর এরকমভাবে চোখ গলিয়ে একটুখানি দেখা ঘন্টাটা, মানে ঘন্টাটার যে ব্যাপ্তিটা সেটাই ভালো করে বোঝা গেল না। যাকে যাও আছে তা তো আছে। এরপরে আমাদের লাস্ট আজকে হচ্ছে ব্যান্ডেল চার্চ। আজকের শেষ গন্তব্য এখানকার সব থেকে ফেমাস ব্যান্ডেল চার্চ, যেটার অ্যাকচুয়াল নাম সেক্রেড হার্ট ব্যাসিলিকা খুব সম্ভবত। চলুন ঢোকা যাক, কোনো এন্ট্রি ফিস হয় না। চার্চ কোনো এখন সার্ভিসটা এখন থাকবেই না, কারণ সানডেতে সকালবেলা সার্ভিস হয় চার্চে। এই আমি চার্চের মেইন গেট দিয়ে ঢুকলাম। বিরাট বড় এরিয়া, প্রচুর ট্যুরিস্ট এসছে। মানে ব্যান্ডেলে আসা এটা তো একটা প্রধান অ্যাট্রাকশন, তো হিউজ প্রচুর সংখ্যক ট্যুরিস্ট এসছে। এই বাঁহাতে হচ্ছে অ্যাকচুয়াল চার্চটা, মনে হয় ঢোকা যেতেও পারে। চলুন দেখা যাক। পশ্চিমবঙ্গের প্রাচীনতম গির্জাগুলির মধ্যে অন্যতম হল ব্যান্ডেল চার্চ। এর পোশাকি নাম দ্য বেসিলিকা অফ দ্য হোলি রোজারি ব্যান্ডেল। 1660 খ্রিস্টাব্দ নাগাদ তৈরি হওয়া এই গির্জাটি মাদার মেরির প্রতি উৎসর্গীকৃত। 16 শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে। 1571 খ্রিস্টাব্দে পর্তুগিজরা তৎকালীন মুঘল সম্রাট আকবরের কাছ থেকে হুগলি নদীর ধারে এই জায়গাটিতে একটি শহর নির্মাণ করার অনুমতি পান। এখানে বসবাস করা শুরু করলে পাদ্রীরা স্থানীয় লোকেদেরও ধর্মান্তরিতকরণ করা শুরু করে দেন। 1598 খ্রিস্টাব্দে এই অঞ্চলে 5000-এর ওপরে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বসবাস করতেন, যাদের অধিকাংশই ছিলেন এখানকার স্থানীয় অধিবাসী, যারা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছিলেন। আসলে চন্দননগর, ব্যান্ডেল, এই জায়গাগুলোতে পর্তুগিজদের অনেক ইনফ্লুয়েন্স ছিল, তো তাদের হাত ধরেই কিন্তু এই চার্চটা প্রতিষ্ঠা হয়েছিল। বহু পুরনো, 1599 সালে। প্রেয়ার হলটা কিন্তু নিচে, উপরে গেছিলাম, ওখানেও প্রেয়ার হয়, বাট ওখানে ফটোগ্রাফিস আর নট অ্যালাউড। অবস্থা খুবই ভালো, একদম আপনাকে শৃঙ্খলাবদ্ধভাবে ঢোকানো বেরোনো করবে, বাট একটু ভিড়টা আজকে বেশি, আর কিছু না। আদারওয়াইজ জাস্ট ঘুরে বেরিয়ে আসে। যদি প্রেয়ার করতে চান মেন প্রেয়ার হলে ঢুকতে পারেন, পেছনে আছে। আদারওয়াইজ ইটস রিয়েলি নাইস, ভেরি গুড। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টুরিস্ট স্পট, আর তার উপর রবিবার জমিয়ে ভিড় হয়েছে। সেই ভিড়ের মধ্যেই মিশে গেছিলাম, মিশে ওপরে অ্যাকচুয়ালি ওপরে একদম গেলে যেখানে প্রেয়ার হচ্ছে, বা অ্যাকচুয়াল যেটা প্রেয়ার এরিয়া যেখানে সার্ভিস হয়, সেখানে ফটোগ্রাফিস অ্যান্ড ভিডিওগ্রাফিস আর নট অ্যালাউড। আদারওয়াইজ চার্চের ভেতরটাও বেশ সুন্দর, যেটা আপনারা যেটুকু দেখাতে পারলাম আপনাদের। এই হলো মোটামুটি ব্যান্ডেল চার্চ। ওই টপটাতে উঠেছিলাম আমি, ওই টপটাতে, ওইখানে সিঁড়ি বেয়ে ওঠার আর নামার সিঁড়ি আলাদা, এই জন্যই ব্যবস্থাটা খুব সুন্দর। আর এই হলো চার্চটাকে যদি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে এইরকম লাগবে। ছিল আমার একদিনের হুগলি ভ্রমণ। এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা বলি, খরচ। দেখুন, আমি হাওড়া থেকে বলছি, হাওড়া থেকে এই বাঁশবেড়িয়া পর্যন্ত আমার লেগেছে হচ্ছে 10 টাকা। এই যে টোটো ড্রাইভার উইথ পার্কিং অ্যান্ড এভরিথিং, উনি আমার থেকে নিয়েছেন 400 টাকা। আর একমাত্র হুগলি মেম্বারে 10 টাকা এন্ট্রি ফি, এর বাইরে কিন্তু কিচ্ছু ছিল না। এই এখান থেকে স্টেশন যাবো, ওখান থেকে বেরিয়ে যাবো।
ব্যান্ডেল চার্চ থেকে অটো পেয়ে যাবেন 10 টাকা করে। চলে এলাম, তো আমার 500 টাকা খরচা হলো না কিন্তু আজকে। এই ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি, এখান থেকে ট্রেন ধরে আবার আমি ব্যাক। এই ছিল আজকের আমার ট্যুর সিরিজ একদিনের জন্য কলকাতা থেকে হুগলি ভ্রমণ। কেমন লেগেছে জানাবেন। এর পরের ব্লগটা আসবে খুব ইন্টারেস্টিং, এটা নতুন জায়গায়।